আমার ডিভোর্স হয়, আমার ভালো মা রশিদের থেকে পুরোপুরি দেনমোহর আদায় করিয়েছে। এটাও ঠিক করেছেন, মেয়েদের ভরণ পোষণ তাকেই দিতে হবে। আমার মা বাবাও ততটুকু করতে পারতেন না যতটুকু ভালো মা আমার জন্য করেছেন। আপনারা নিশ্চয়ই ভাবছেন আমি ভালো মা কাকে বলছি। মা তো মাই হয়, আবার ভালো মন্দ কি? আমার গর্ভধারিণী মা আমার শৈশবে মারা যায়, তখন আমার বাবা আমার এই মাকে বিয়ে করে ঘরে নিয়ে আসে। যেদিন আমার বাবা ওনাকে বিয়ে করে ঘরে নিয়ে আসে সেদিন থেকে উনি আমাকে নিজের সন্তানের চেয়েও বেশি আদর করতেন। বাবা দ্বিতীয় স্ত্রীকে সবাই সৎমা বলে, আর সৎ মানে ভালো। আমি আমার সৎমাকে ভালো মাই বলে ডাকি। ডিভোর্সের পর ভালো মা একদিন আমাকে বললেন, মারে তুই একটা শিক্ষিত মেয়ে, এভাবে মনমরা হয়ে ঘরে বসে থাকলে কি চলবে? একটা চাকরি বাকরির ব্যবস্থা কর, তাহলে সংসারে দুটো পয়সাও আসবে, আর ব্যস্ত থাকলে তোর মনটাও ভালো থাকবে। আমি ভেবে দেখলাম কথাটা তিনি ঠিকই বলেছেন। যদিও আমার বাবা অর্থ সম্পদ কম রেখে যাননি, কিন্তু কাজের মধ্যে ডুবে থাকলে আমি যে একটা ডিভোর্সি সেই কথাটা অন্তত ভুলে থাকতে পারবো। তাই আমি ওনার কথায় সম্মতি জানালাম। আমি একটা কথা বলতে কিন্তু ভুলে গেছি, স্বামীর সংসার থেকে আসার সময় আমার একটা 3 মাসের মেয়ে নিয়ে আসি। এই বেবিটার ভবিষ্যতের কথা চিন্তা করে আমি সিদ্ধান্ত নিলাম আমাকে অবশ্যই নিজের পায়ে দাঁড়াতে হবে। রাত দিন এক করে চাকরির পড়া পড়তে লাগলাম। আমার বাচ্চাটার সকল দায়িত্ব আমার ভালো মায়ের উপর। আমার বাবুটা সবসময় আমার ভালো মায়ের কোলেই থাকে এবং তার মায়ের সকল চাহিদা আমার ভালো মাই পূরণ করেন। আমি চাকরির প্রস্তুতি নিতে থাকি। ছোট থেকে যেমন রাত করে পড়লে মা যত্ন করতেন, তেমনি ভালো মা কফি বা চা বানিয়ে আমার জন্য ফ্ল্যাক্সে রেখে দেন, যাতে গলা শুকিয়ে গেলে ভিজিয়ে নিতে পারি, এনার্জি পাই। পড়তে পড়তে যখন ঘুমিয়ে পড়ি তিনি আমাকে ধরে বিছানায় শুইয়ে দেয়। বাবুটা যখন কেঁদে ওঠে মা তাড়াতাড়ি তাকে সামলায়। এরকম ঘটনা অনেক রাতেই ঘটেছে। মনে অদ্ভুত একরকম ভালো লাগা সৃষ্টি হয়। আমার ঘরে যে সৎমা আছেন সেটা কখনো টেরই পেতাম না। চাকরির ইন্টারভিউ দেবার পর যখন চাকরি হওয়ার সুসংবাদটা পেলাম, তার পরদিন ভোরে মায়ের কবর পাড়ে যাই। ভোরের রহমতের বাতাস যখন শাসা শব্দে বয়ে চলছিল, মায়ের কবরের উপরে ছোট ছোট ঘাসগুলো চুপচাপ নড়ছিল। মন এক মুহূর্তের জন্য পাড়ি জমিয়েছিল অজানা অচেনা কোন এক পবিত্র দেশে। চোখ থেকে অনর্গল পানি পড়ছিল। ইচ্ছা মতো কাঁদলাম মায়ের পাশে দাঁড়িয়ে। দুঃখের না সুখের কান্না জানি না, মনে মনে কথা বললাম অনেকক্ষণ মায়ের সাথে। এক পর্যায়ে বিড়বিড় করে এটাও বললাম, জানো মা, তুমি তোমার ছোঁয়া রেখে গেছো পৃথিবীতে। তুমি যেমন আগলে রাখতে তোমার অসুন্দর মেয়েদের, তোমার ছায়াও তাই করে। বিশ্বাস করো, ওনার মতো এত ভালো সৎমা আমি আর কোথাও দেখিনি। তোমার প্রাণ পাখি উড়ে যাওয়ার আগে আমাকে নিয়ে খুব উতলা হয়ে পড়েছিলে, তাই না? এখন নিশ্চিন্তে থাকতে পারো মা, তোমার মতো একজন মা পেয়েছি আমি। একদিন মা তার কামরায় বসে আমার বাবুটার সাথে খেলা করছিল। আমি তার পাশে গিয়ে বসে বললাম, আচ্ছা মা, আমি সবার কাছে শুনেছি সৎমারা নাকি অনেক অত্যাচারী হয়, কিন্তু আমি শৈশব থেকে দেখে আসলাম তুমি সম্পূর্ণ ব্যতিক্রম। আমার নিজের মা বেঁচে থাকলেও হয়তো আমাকে এত আদর যত্ন করতো না, তুমি আমাকে যতটা আদর স্নেহ দিয়েছ। আচ্ছা মা, বলতে পারো তুমি এত ভালো কেন? তিনি মৃদু হেসে বললেন, মারে, আমি নিজেও শৈশব থেকে সৎমায়ের হাতেই বড় হয়েছি। আমার কোনো কিছুর প্রয়োজন হলে সৎমার কাছে বলতে পারতাম না। তিনি আমাকে বিভিন্ন প্রকারের খোঁটা দিতে থাকতো। মেয়েদের কত রকম প্রয়োজন থাকতে পারে, সব কথা কি বাবার কাছে বলা যায়? তখনই আমি সিদ্ধান্ত নিয়েছিলাম এমন একটা লোকের সঙ্গে আমি সংসার পাতবো যার আগের ঘরে কোনো সন্তান আছে, এবং সেই সন্তানের কাছে আমি সৎমা মানে যে ভালো মা এটাই প্রমাণ করব। তোর সাথে ভালো মায়ের অভিনয় করতে করতে কখন যে তোকে নিজের মেয়ের চেয়ে বেশি ভালোবেসে ফেলেছি আমি নিজেও জানি না। কথাটা বলতে বলতে তার চোখ পানিতে ছলছল করছিল। আমি তার চোখ মুছে দিয়ে তাকে জড়িয়ে ধরলাম। সেদিন জীবনের প্রথম চাকরিতে যাচ্ছিলাম, তাই খুব সেজে গুজে ঘর থেকে বের হচ্ছিলাম। মা ড্রয়িং রুমে ঘর ঝাড়ু দিচ্ছিলেন। মায়ের পায়ে ধরে সালাম করে মায়ের কাছ থেকে বিদায় নিয়ে বের হব, খেয়াল করলাম মা আমার দিকে তাকিয়ে মিটিমিটি হাসছে। আমি কিছুটা লজ্জা পেলাম। জানতে চাইলাম, কি ব্যাপার মা, তুমি হাসছো কেন? আমাকে কি ভালো লাগছে না? তিনি মুচকি হেসে বললেন, খুব ভালো লাগছে। আমি আমার মেয়েটাকে এত সুন্দর সাজে কখনো দেখিনি তো, তাই হাসছি। তাহলে মা আমি যাই? যাই না, বল আসি। আচ্ছা মা, আসি। মায়ের কাছ থেকে বিদায় নিয়ে অফিসের উদ্দেশ্যে রওনা দিলাম। অফিসে বসের চেম্বারে গিয়ে বসের সামনে দাঁড়াতেই বস নিজেই উঠে দাঁড়ালেন। আমি অবাক হয়ে গেলাম, কি ব্যাপার, বস কেন উঠে দাঁড়ালো? এবার বস বলতে লাগলেন, ওয়াও ফ্যান্টাস্টিক। স্যার, মানে বুঝলাম না। আরে ফ্যান্টাস্টিক বোঝো না? বললাম তোমাকে চমৎকার লাগছে। আমি কিছুটা ইতস্ত করে বললাম, স্যার আমি আপনার নতুন এমপ্লয়ি, আমার কাজটা কি তা বুঝে নিতে এসেছি। আরে সুন্দরী, এত তারা কিসের? ধীরে ধীরে সবকিছু বুঝিয়ে দেওয়া হবে। তোমার কাজটাই তো হলো আমার আশেপাশে থাকা, আমাকে খুশি করা। তুমি তো ঠিক জায়গায় এসেছো। খুশি করা মানুষের? এই মেয়েটা কি বলে খুশি করা মানে? বোঝো না? তুমি কোন গ্রহে বসবাস করো? কেন স্যার, পৃথিবীতে? তাহলে যে খুশি করাটা বুঝতে পারছো না? আমি বলতে চাচ্ছি আমার অফিসে তুমি আমার পিএস হিসাবে সর্বক্ষণিক আমার সাথে থাকবে। আমি যেখানেই যাই আমার সাথে সাথে যাবে। আমার কোম্পানি দেখবে। এখন থেকেই তোমার ডিউটি শুরু। এসো, একটু কাছে এসো, তোমাকে ছুঁয়ে দেখি। এই বলে লোকটা আমার সাথে জোরাজুরি করতে লাগলো। আমি সর্বশক্তি দিয়ে তাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে দৌড়ে অফিস থেকে বের হয়ে গেলাম। আমাদের বাড়ির সিঁড়ি দিয়ে উপরে উঠছিলাম। পথে দেখা হয়ে গেল আমার বান্ধবী নীলার সাথে। আমার চোখে পানি দেখে আমার বান্ধবী আমাকে জিজ্ঞাসা করলো, কি ব্যাপার ফুল, তোর চোখে পানি কেন? আর তুই না আজকে চাকরিতে গিয়েছিলি, চলে আসলি যে? আমি কান্না করে তাকে জড়িয়ে ধরে বললাম, আমাদের মতো মেয়েদের কপালে ভালো চাকরি নেই রে। কেন, কি হয়েছে?
তুই তো চাকরির ইন্টারভিউতে টিকেছিস, তারপর চাকরিতে জয়েন করেছিস। ইন্টারভিউতে টিকেছিলাম ঠিকই, কিন্তু এখন বসের সামনে গিয়ে বুঝতে পারলাম আমার চাকরিটা আসলে কি। আমি চাকরির জন্য নিজের সতীত্ব তো বিলিয়ে দিতে পারবো না। নীলা অবাক হয়ে বলল, কি বলছিস এসব? আমি তাকে আর কোনো কথা না বলে দৌড়ে আমাদের বাসায় ঢুকে গেলাম। মা ড্রয়িং রুমের সোফায় বসে মোবাইলে কার সাথে যেন কথা বলছিল। তার সামনে দিয়ে দৌড়ে ভেতরে চলে যেতে দেখে তিনিও অবাক হয়ে গেলেন। তিনিও আমার পিছু পিছু আমার রুমে চলে আসলো। আমি আমার রুমের বিছানায় বসে কান্না করছি। নীলা আমাকে সান্ত্বনা দেবার চেষ্টা করছে। মা তড়িঘড়ি করে আমার কামরায় ঢুকে আমার কাছে এসে আমার কাছে জিজ্ঞাসা করলো, কি ব্যাপার মা, কি হয়েছে, তুই কাঁদছিস কেন? আমি মায়ের কাছে বিষয়টা গোপন করতে চাইলাম, তাই বললাম, না মা, কিছুই হয়নি। তৎক্ষণাৎ নীলা বলে উঠল, খালাম্মা, ওর অফিসের বস ওর সাথে খারাপ ব্যবহার করেছে, ওর সতীত্ব নষ্ট করার চেষ্টা করেছে। এই কথাটি শুনে মা রুদ্রমূর্তি ধারণ করলো। তার চোখ মুখ দিয়ে যেন আগুন বেরোচ্ছিল। তিনি আরেকটি কথাও না বলে তৎক্ষণাৎ রুম থেকে বের হয়ে গেল। আমি ড্রয়িং রুমে পায়চারি করছি। অনেকক্ষণ হয়ে গেল, মা কোথায় যেন গেল, কিছুই তো বুঝতে পারছি না। এখনো আসছে না কেন? আবার কোনো অঘটন ঘটিয়ে ফেলেনি তো? হঠাৎ আমাকে চমকে দিয়ে ড্রয়িং রুমে প্রবেশ করলো মা, তবে স্বাভাবিকভাবে নয়। তার কোমরে দড়ি বাঁধা, তার সাথে দুজন পুলিশ। আমি অবাক হয়ে অফিসারকে জিজ্ঞাসা করলাম, কি ব্যাপার অফিসার, আমার মাকে বেঁধে রেখেছেন কেন? অফিসার বলল, আপনার অফিসের বস রহিম চৌধুরীকে হত্যার দায়ে আপনার মাকে অ্যারেস্ট করা হয়েছে। আমরা সেখান থেকেই তাকে থানায় নিয়ে যেতাম, কিন্তু তিনি রিকোয়েস্ট করে বললেন তার শেষ ইচ্ছা শেষবারের মতো তার মেয়েটাকে দেখতে চান, তাই তাকে নিয়ে আপনাদের বাসায় আসতে হলো। আপনার মায়ের সাথে যদি কোনো কথা বলার থাকে দ্রুত শেষ করুন। ওসি সাহেব নিচে অপেক্ষা করছেন। 3 মিনিটের বেশি সময় আপনাদের দেওয়া যাবে না। আমার আর বুঝতে বাকি রইল না মা কেন এই কাজটি করেছেন। আমি কান্না বিচরিত কণ্ঠে মাকে জড়িয়ে ধরে বললাম, মা, এটা তুমি কি করলে? তুমি যদি আমাকে একা রেখে চলে যাও, আমি কার ভরসায় বাঁচবো বলো? মা আমাকে সান্ত্বনা দিয়ে বললেন, আমি আমার জীবনে আমার মেয়েটার জন্য কিছুই করতে পারিনি, তাই আজ কিছু করে গেলাম। ভালো থাকিস মা, সাবধানে থাকিস। আরে পাগলি, কাঁদছিস কেন? তোর এক মা চলে যাচ্ছে তো কি হয়েছে? তোর কোল জুড়ে তো আরেকটি মা আল্লাহ তোকে দিয়েছে, সেই মাই তোর দেখাশোনা করবে। আমি আসি। এই বলে অফিসারের উদ্দেশ্যে বললেন, চলুন অফিসার, আমার দায়িত্ব শেষ। চলে গেলেন আমার ভালো মা আমাকে ছেড়ে। আমি তাকিয়ে রইলাম। আজ খুব শূন্যতা অনুভব করছি। দর্শক, আমাদের এই গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। গল্পটির রচনা ও পরিচালনায় রেজাউল কবির চৌধুরী, প্রযোজনায় FA নয়ন চৌধুরী।